রাতের বিভীষিকা। আজ কাজে আসতে কামালের একটু দেরি হয়ে যায়। এখন বাজে সকাল প্রায় ৯:৪৫। হাজিরা খাতায় সই করতে করতে কামাল একবার আশেপাশে চোখ বুলায়, তারপর ঝট করে হাজিরের ঘরে লিখে ফেলে ৯:৩০। তারপর পাশের টেবিলে বসা এক বুড়োকে লক্ষ্য করে বলে, বুঝলেন কলিম চাচা, বউডার শরীর বেশি ভালা না, ৮ মাস চলতাছে, অনেক চিন্তায় আছি, বাসায় কেউ নাই যে দেখভাল করব, কি যে করি। একটু থেমে আবার বলে, আমারই সব করতে হয়, তার উপর টাকা পয়সার সমস্যায় আছি, একটা কামের লোক রাখতে পারো না মিয়া। পাশের টেবিলে বসে থাকা ৬০ বছর বয়সের বৃদ্ধ কলিম মিয়া কথাটা বলে কিছুটা থামে, তারপর আবার বলে, জানো তো, পরপর ৩ দিন লেট হইলে ১ দিনের বেতন পানিতে যাইব। তোমার এ মাসে অলরেডি ৭ দিন লেট, মানে ২ দিনের বেতন নাই, ব্যাপারটা মাথায় রাখো। কামাল কিছু বলে না, মাথা নাড়ায়, সে ব্যাপারটা জানে। সরোয়ার্দী হাসপাতালের অ্যাম্বুলেন্স ড্রাইভার হিসেবে গত মাস ২ আগে যোগ দিয়েছে কামাল। ওর কাজ হলো সারাদিন অ্যাম্বুলেন্স চালান। যেদিন কাজের চাপ থাকে সেদিন এত বেশি থাকে যে খাওয়া দাওয়ার সময় থাকে না, আর যেদিন কাজের চাপ কম থাকে সেদিন দেখা যায় ২-১টা ট্রিপ মারার পরই বসে বসে ঝিমুতে হয়। তবে কাজের মধ্যেই থাকতে বেশি ভালো লাগে কামালের। তার উপর কখনো সখনো ২ পয়সা উপরই পাওয়া যায়। শুরুতে রুগীর লাশ পরিবহন করতে একটু খারাপই লাগত, কিন্তু এখন তা সয়ে গেছে। ও চিন্তা করে দেখেছে, যাত্রী পরিবহন করার চেয়ে রুগী আর লাশ পরিবহন করাই নিরাপদ। হাউকাও চেঁচামেচি কম করে। সই করে অ্যাম্বুলেন্সের চাবির জন্য দোতলায় উঠতেই শান্তি দিদির সঙ্গে দেখা হয়ে যায়। তিনি প্রায় দৌড়ে ৭ নম্বর ওয়ার্ডের দিকে যাচ্ছিলেন। শান্তি দিদি হাসপাতালের সিনিয়র নার্স, কামালকে বেশ স্নেহ করে। ঠিক কামালের মতো দেখতে নাকি তার এক ভাই ছিল। কি দিদি, কি খবর? ২১ নম্বর রুগীর অবস্থা বেশি ভালো না রে, স্যারদের খবর দিতে গেছিলাম। তোর বউ কেমন আছে? কোনো চিন্তা করবি না, আমরা আছি। শান্তি দিদি দাঁড়ায় না। কামাল কিছু বলার সুযোগ না পেয়ে হেসে অফিস রুমে ঢুকে যায়। সেখান থেকে চাবি নিয়ে সোজা বাহার ভাইয়ের চায়ের দোকানে। চাবি নেয়ার মানে কামাল গাড়ি সহ রেডি, কল আসলেই চলে যাবে। বাহার ভাইয়ের দোকানে কামাল এলাহি ভাইকে দেখতে পায়, আরও কয়েকজনকে নিয়ে বসে চা খাচ্ছে আর হাত নেড়ে নেড়ে কি যেন বলছে। এলাহি ভাই এই হাসপাতালের ড্রাইভার ইউনিয়নের নেতা। তার হুকুম ছাড়া হাসপাতালের একটা গাড়িও চলে না, তার কথাই আইন। কামাল কাছে গিয়ে সালাম দিয়ে বলে, ভাই কেমন আছেন? সালামের সংক্ষিপ্ত উত্তর দিয়ে এলাহি মিয়া বলে, কি ব্যাপার কামাল, আজকাল থাকো কই? ইউনিয়ন অফিসে আসো টাসো না, শুধু কি রুগীগো সেবা করলে চলবো? নিজের ভবিষ্যতের দিকেও তো তাকাইতে হইব নাকি? সমর্থনের আশায় এলাহি মিয়া পাশে বসে থাকা অন্য সবার দিকে তাকায়। সবাই মাথা নেড়ে তাকে সমর্থন দেয়। লিডার, কামাল মিয়ার তো বাচ্চা হইব। পাশে বসে লম্বা মতো তেল চোরা জহির বলে, আবে কামালের বাচ্চা হইব নাকি, ওর বউয়ের বাচ্চা হইব। আরেকজন কথাটা বলার সাথে সাথে সবাই হো হো করে হেসে ওঠে। কামাল কিচ্ছু বলে না, মুখে হাসি হাসি একটা ভাব করে রাখে, যেন খুব মজা পাচ্ছে। বস, চাটা খাও। তয় ভাই বাচ্চা হওয়ানোর পর কিন্তু ইউনিয়নের জন্য সময় দিবা। আমি তো শালায় তোমগোলাইগা খাটতে খাটতে শেষ, আর যে কোনো দরকারে আমার ফোন দিবা, তোমগোলাইগা আমার জান করবান, বলে এলাহি মিয়া দলবল নিয়ে চলে যায়। কামাল বুঝতে পারে আজকের দিনটা ওর বসে বসেই কাটবে। চায়ের দোকানে দীর্ঘ সময় বসে থাকার পর ও কোনো কল আসে না। কামাল উঠে ওর অ্যাম্বুলেন্সের কাছে চলে আসে। ১৭ নম্বর অ্যাম্বুলেন্স। দরজা খুলে ও অ্যাম্বুলেন্সে উঠে রেডিও চালিয়ে কতক্ষণ খবর শোনে। এমন সময় সোলেমান এসে একটা ঠিকানা দিয়ে যায়, গুলশান যেতে হবে, রুগী নিয়ে আসতে হবে। কামাল বের হয়ে যায়। যাবার সময় একটা কলা আর বনরুটি নিয়ে নেয় বাহারের দোকান থেকে, দুপুরের খাবার হিসেবে খাবে বলে। খাতায় লিখে রাখতে বলে ও টান দিয়ে গাড়ি নিয়ে বের হয়ে যায়।
হাসপাতালের গাড়ি চালালে আরেকটা সুবিধা হলো রাস্তায় সার্জেন্টের সঙ্গে ঝামেলায় পড়তে হয় না। কথায় আছে, অ্যাম্বুলেন্সের সাইরেন শুনলে প্রধানমন্ত্রীর গাড়িও নাকি সাইড দেয়। কথাটা অনেকটা সত্য। দেশের অবস্থা খুব একটা ভালো না, রাস্তাঘাটে প্রচুর জ্যাম। তাড়াতাড়ি গুলশান থেকে ফিরতে পারলেই দায়িত্ব শেষ করে বাসায় ফেরা যায়। মায়া বাসায় একলা। দুবার এর মধ্যে ওর সঙ্গে ফোনে কথা হয়েছে। মায়া বলেছে ও ভালো আছে, কোনো সমস্যা নাই, তাই ও এখন অনেকটা নিশ্চিন্তে আছে। গুলশান থেকে ফিরতে ফিরতে রাত হয়ে যায়। দোতলায় চাবি জমা দেবার জন্য আসতেই কামাল খবর পায় শান্তি দিদি ওকে কয়েকবার খুঁজেছে। অফিস রুমে খবর দিয়ে রেখেছে যেন ও আসলেই যেন 7 নম্বর ওয়ার্ডে চলে আসে। 7 নম্বর ওয়ার্ডটা খুব বড়। ঢুকতেই হাতের ডান পাশে নার্সদের বসার জায়গা। শান্তি দিদি সেখানেই বসে আছেন। ওকে দেখে বলেন, কামাল এদিকে আয়, তোর সঙ্গে কথা আছে। দিদি, বাসায় যেতে হবে, তাড়াতাড়ি কাউ কি কইবা। কামাল একটা খালি চেয়ার টেনে বসে পড়ে। তোর বউ কেমন আছে? আছে কোনো রকম। দিদি, রাইত হইছে, কাজের কথা কও, বউটা একলা ঘরে। কামাল তাড়া দেয়, আরে বস না ছেমড়া, কাজ ছাড়া কি তোরে ডাকছি? কামাল মাথা নাড়ে, দিদি ঠিক বলেছ, কাজ ছাড়া ডাকেনি। শোন, 21 নম্বর বেডের রুগীটা মারা গেছে, লাশ মর্গে আছে, তোরে একটু দিয়ে আইতে হবে। কি কও, এই রাত্রের বেলা? জাকিরের তো নাইট, ওরে ক। কামাল চলে যাবার জন্য দাঁড়িয়ে যায়। আরে শোন শোন, তোর তো টাকা দরকার, মালদার পার্টি, পথের খরচ বাদ দিয়েও মনে হয় 1000-5 দিব। জাকির গেছে সাভারে, আসলে কমো, ও মনে হয় রাজি হয়ে যাইব। সামনে তোর পোলাপাইন হইব, হাতে টাকা পয়সা দরকার, তাই আমি তোরে কইলাম। এখন যাওয়া না যাওয়া তোর মর্জি। 5000? কামাল একটু দ্বিধায় পড়ে যায়। আসলেই তো ওর হাতে তেমন টাকা পয়সা নাই। প্রতি মাসে মাটির ব্যাংকটাতে এতদিন যা জমিয়েছে সব মিলিয়ে হয়তো 1005 কি হবে। এ সময় 5000 টাকা হলে বাচ্চা হওয়ানোর সময় অনেক নিশ্চিত হওয়া যায়। কিন্তু দিদিমায়া তো বাসায় একলা, দেরি করলে ভয় পাইতে পারে। আরে স্যামরা কয় কি, ভয় পাইব কেন? লাগলে আমি যাওয়ানোর সময় একবার দেখা যামু। শান্তি দিদি খাতায় কিছু লিখতে লিখতে বলে, কই যাইতে লইব? মাথা চুলকাতে চুলকাতে কামাল জিজ্ঞাসা করে, কুমিল্লা। শান্তি দিদি লেখা বন্ধ না করেই বলে, ও মা, কও কি দিদি, কুমিল্লা? কামাল আতকে ওঠে, তাইলে তো ফিরতে ফিরতে ভোর হইয়া যাইব। আরে না, ভোর হইব না, এই ধর 3টা-4টা বাজতে পারে। এইটা তো ভোরই, কাইল আবার ডিউটি আছে না, কখন ঘুমামু, কখন কামে আমু। কাইল 12টার দিকে আবি, সুপার স্যাররে আমি কইয়া রাখুম, কোনো অসুবিধা হইব না। শান্তি দিদি ফাইলটা আলমারিতে রাখতে রাখতে বলে, একটা কথা কও তো দিদি, তোমার এত গরজ কেন? ভালাই পাইছো মনে হয়। আরে স্যামরা মর, আমার আবার গরজ কি? তুই যখন মরবি তখন তোর লাইগাও আমি মাইশের হাতে পায়ে ধর্ম। আহা দিদি, রাগ করো কেন? শোন, দিদি কামালের কানের কাছে মুখ এনে ফিসফিস করে বলে, যে মরছে সে অনেক বড় লোক আছিল। বড় লোকগো যেমন খাসলত ভালা হয় না, এই ব্যাটারও তাই আসিল। শেষ বয়সে 3টা বিয়া করছে। কচি কচি মাইয়াগুলি এই 1 সপ্তাহ বুইরাটার লেগে যা করলো, এখন মরার পরও লাশ নিয়া বলিয়া আছে। তুই যায়া পৌঁছে দিয়ে আয়, তোর কাম শেষ। শান্তি দিদি ওর হাতে একটা সাদা খাম দেয়। কি এইটা? কামাল অবাক হয়ে জিজ্ঞেস করে। কি আবার? টাকা আর ঠিকানা, যেহানে যাবি যা, গাড়িতে গিয়া ব। কিন্তু দিদি, এতটা পথ এই রাইতের বেলায় লাশ নিয়ে একলা যাইতে পারুম না। আরে স্যামরা, একলা যাবি কেন? বুইরার 3 বউ যাইব তোর লগে। দেখিস আবার না হয় তুই বুইরা হইয়া যাস। নিজের রসিকতায় নিজেই শান্তি দিদি হেসে ওঠে। কি যে কন না দিদি, আমি তাইলে গাড়িতে যাই? যা, আর শুন, বউরে নিয়ে চিন্তা করবি না, আমি তোর দিদি আছি, যা ভাগ। কামাল বের হয়ে যায়। হঠাৎ করে টাকাটা পেয়ে মেজাজ ভালো হয়ে গেছে। যেতে যেতে মায়ার সঙ্গে ফোনে কথা বলে। মায়াকে জানায় ওকে এখন কুমিল্লা যেতে হচ্ছে, ফিরতে রাত হবে। মায়া যেন কোনো চিন্তা না করে, যত তাড়াতাড়ি সম্ভব ও ফিরে আসবে। কামাল নিচে নেমে দেখে লাশ ওর গাড়িতে তোলা হয়ে গেছে। মনির মিয়া গাড়ির পাশে দাঁড়িয়ে হাঁপাচ্ছে। এত ভারী কারো শরীর হয়? 4 জন মিল্লাও তুলতে যে কষ্টটা হইল। কামালের দিকে তাকিয়ে হাত ঢলতে ঢলতে কথাগুলো এক নিঃশ্বাসে বলে মনির মিয়া, অনেক ভারী নাকি?
পাল্টা জিজ্ঞাসা করে কামাল, তাকায় অ্যাম্বুলেন্সের ভেতরে। বাম পাশের বেডের উপর লাশটা রেখে সাদা একটা চাদর দিয়ে লাশটা ঢেকে দেওয়া হয়েছে। মিনির মিয়া বাম দিকের দরজা বন্ধ করে দেয়। কালো বোরখা পরা লম্বা মতন দুজন মহিলা দাঁড়িয়ে আছে গাড়ির পাশে। একবার কামালের দিকে তাকিয়ে দুজন নিচু স্বরে নিজেদের মধ্যে কথা বলতে থাকে। কামালের কান পর্যন্ত সে কথার আওয়াজ পৌঁছায় না। কাগজ নিয়ে আরেকজন বোরখা পরা মহিলা কামালের কাছে এসে বলে, আপনি কি যাবেন ভাই? কামাল উপরে নিচে হাঁ-সূচক মাথা নাড়ে। তাহলে চলুন রওনা হই। মহিলা মিনির মিয়ার হাতে কয়েকটা 100 টাকার নোট দিয়ে অন্য দুজন মহিলার দিকে তাকিয়ে বলে, কই তোমরা আসো। সবাই উঠে বসতেই কামাল অ্যাম্বুলেন্স ছেড়ে দেয়। ঘড়িতে তখন কাটায় কাটায় রাত 12টা বাজে। রাস্তায় খুব একটা গাড়ি নেই। সোডিয়াম বাতির আলোয় পথঘাট কেমন ভৌতিক মনে হচ্ছে। কামাল এমনিতে ভূতপ্রেত বিশ্বাস করে না, তবুই নির্জন রাতে কেন যেন ওর শরীরে কাঁটা দিয়ে যায়। গাড়ির গতি ঘন্টায় 60 রাখে কামাল। মনে মনে ঠিক করে কোনো অবস্থাতেই গাড়ির গতি 60 কিলোমিটারের উপর নেবে না। কামালের শ্বশুরই ছিল ওর ওস্তাদ। সে শিখিয়েছে রাতের বেলা রাস্তাঘাট যতই ফাঁকা হোক না কেন, একটা নির্দিষ্ট গতিতে গাড়ি চালালে কোনো অ্যাক্সিডেন্ট হয় না। কামাল কথাটা বিশ্বাস করে, তাই আগেভাগে মনে মনে গাড়ির গতি ঠিক করে নেয় ঘন্টায় 60 কিলোমিটার। সংসদ ভবনের সামনে আসতেই বৃষ্টি শুরু হলো। কামাল মনে মনে বলে, বৃষ্টি হওয়ার আর সময় পেল না। কামাল গাড়ির গতি আরও কমিয়ে আনে। আসাদ গেটে আড়ংয়ের সামনে আসতেই সিগন্যাল পড়ে গেল। কামাল একবার ভাবল টান দিয়ে চলে যাবে কিনা, কিন্তু পরক্ষণেই ভাবল না, অস্থির হবার কিছু নাই। ও গাড়ি থামিয়ে গ্রিন বাতির জন্য অপেক্ষা করে। রাস্তা প্রায় ফাঁকা, কোনো জনমানব নেই। ডানে বামে তাকালে ওর কেমন একটা গা ছমছম করে ওঠে। দূর, যত সব ফালতু চিন্তাভাবনা। 1 কিলো আসতে পারলাম না আর ভূতের চিন্তা পেয়ে বসেছে। নিজেকে নিজেই সান্ত্বনা দেয় কামাল। হঠাৎ বাম পাশের জানলা দিয়ে একটা মুখ উকি দিতে চমকে উঠে চিৎকার করে কামাল, কে কে? জানলা দিয়ে ভেতরে তাকিয়ে আছে এক বুড়া। মাথায় এলোমেলে সাদা চুল, 2 হাত দিয়ে জানলার কাঁচ চেপে আছে। দাঁতগুলো কেমন ফাঁক ফাঁক। লোকটা বলে ওঠে, দে দে, টাকা দে, ভাত খামু, টাকা দে। মিজাজ খারাপ হয়ে যায় কামালের। মনে হয় নাইমা 2টা চর মারে। হার মজদা, ভিক্ষা চাওনের আর কোন সময় পায় না। মোর যাইয়া ওর শার্ট ফাঁক করে বুকে থুতু দেয়। মনে মনে গজবজ করলেও বুক পকেট হাতরে 5 টাকার একটা নোট বের করে লোকটার দিকে বাড়িয়ে ধরে। লোকটা টাকা না নিয়ে বলে, ভাগ ভাগ, তাড়াতাড়ি ভাগ। কথার আগামাথা বুঝতে পারে নাও। কামালের মনে করে হয়তো পাগল টাগল হইব। ঠিক এই সময় ওর পেছনে ছোট জানলায় টোকা দেবার শব্দ হয়। কামালও ঠিক পিঠ লাগোয়া যে জানলাটা, সেটা একটু ফাঁক করে ও পেছনে না তাকিয়েই বলে, জি বলেন। কি হয়েছে? পেছন থেকে 3 জনের একজন জিজ্ঞাসা করে। না কিছু না। সিগন্যাল ছেড়ে দেওয়ায় কামাল গাড়ি টান দেয়। কামাল বাম পাশের মিররে তাকিয়ে বুড়োটাকে আর দেখতে পায় না। মনে মনে ভাবে, আরে গেল কোথায়? ও একটু সামনে ঝুঁকে ফুটপাথটা দেখতে চেষ্টা করে, কিন্তু বুড়োকে আর দেখতে না পেয়ে বেশ অবাক হয়ও। তারপর ফার্মগেটের দিকে টার্ন নেয়। পেছন থেকে ফিসফিস করে কথা বলার শব্দ কানে আসে কামালের। এই নীরবতায় তাতেও কিছুটা সাহস পায় কামাল। মাঝে মাঝে 2-1টা গাড়ি শো শো করে পাশ দিয়ে চলে যাচ্ছে। রাতে রাস্তায় বেশিরভাগ ট্রাকই চলে। দানবের মতো ট্রাকগুলি ঘোত ঘোত শব্দ করে চলে যায়। সায়াদাবাদ যাত্রাবাড়ি হয়ে কামাল গাড়ি চালাতে থাকে, শনিরাখড়া দিয়ে কুমিল্লার দিকে। এ রাস্তাটা ওর বেশ পরিচিত। একটানা বৃষ্টি হচ্ছে, মনে হয় আজ সারা রাতই হবে। মাঝে মাঝে বিকট শব্দে বিদ্যুৎ চমকাচ্ছে। শীত শীত একটা ভাব চলে এসেছে। কামাল পানির বোতল খুলে পানি খায়। আশেপাশের দোকানপাট সব বন্ধ। আজ মনে হচ্ছে রাস্তায় গাড়ির সংখ্যাও কম। পেছন থেকে আবারও টুকটুক করে শব্দ হয়। জি বলেন। কামাল মাথাটা একটু পেছনে নিয়ে বলে, আমরা একটু নামবো? একজন বলে। কামাল অবাক হয়, এখানে? জি। আপনি কি একটু থামেন? মনে হয় দাউদকান্দি এসে পড়েছি। সেখানে থামলে হতো না? না, সামনের বড় গাছটার কাছে থামুন। পেছন থেকে অন্য একটি কণ্ঠ বলে ওঠে,
কথাটা আদেশের মতো শোনার ওর কাছে। কামাল অ্যাম্বুলেন্সটা রাস্তার পাশে একটা বড় গাছের গা ঘেঁষে দাঁড় করিয়ে দেয়। পেছনে দরজা খোলার শব্দ পেয়ে ও জানালাটা দিয়ে পেছনে তাকায়। আধো আলোয় যা দেখতে পায় তাতে কামালের মাথা ঘুরে ওঠে। সিটের ওপর মৃত ব্যক্তি বসে আছে। শুধু বসেই নেই, হাত নেড়ে নেড়ে কি যেন বলছে। ও প্রচণ্ড রকমের ভয় পেয়ে যায়। কামাল পেছন থেকে চোখ সরিয়ে নিজেকে আড়াল করে রাখতে চেষ্টা করে। সামনে তাকালে দু ছায়া দেখতে পায় ও। কোনো শরীর নেই, শুধু বোঝা যাচ্ছে দেহের অস্তিত্ব। বাতাসে ভেসে ভেসে ছায়া দু কামালের দিকেই আসছে। ভয়ে ওর জান বের হয়ে যাবার জোগাড়। মনে হচ্ছে মরে যাবে। নিজেকে সিটের সঙ্গে চেপে রাখেও। মনে হচ্ছে নিজেকে সিটের ভেতর ঢুকিয়ে ফেলতে পারলে ভয় কিছুটা কমে যেত। মনে মনে আল্লাহ আল্লাহ করতে থাকে। ছায়া দুটো ওর পাশ দিয়ে পেছনে চলে যায়। পেছন থেকে হঠাৎ হাসির শব্দ ভেসে আসে। কামাল সাহস সঞ্চয় করে আবার পেছনে তাকায়। লাশটা গাড়ি থেকে নেমে মাটিতে দাঁড়িয়ে আছে। শরীরে জড়ানো মুদ্দারের কাপড় এলোমেলো ঝুলে আছে। লোকটার হাতে সাদা কাপড়ের একটা পুটলির মতো কিছু। দুজন মহিলা দাঁড়িয়ে আছে লোকটার ঠিক সামনে। একজন পুটলিটি একটু ফাঁক করতেই কামাল একটি শিশুর মাথা দেখতে পায়। লোকটা পুটলিটা গাড়ির ভেতরে ছুঁড়ে মারে। প্রায় সাথে সাথে হুড়মুড় করে সবাই গাড়িতে উঠে পড়ে। গাড়িতে কামালের শরীর শক্ত হয়ে গেছে। একবার ভাবল গাড়ি থেকে নেমে দৌড় দেবে কিনা, কিন্তু কোথায় যাবে? তার চেয়ে ভালো কিছু না দেখার ভান করে থাকলে হয়তো জানে বেঁচে যাওয়া যাবে। ও মনে মনে প্রার্থনা করে, আল্লাহ বাঁচাও। পেছন থেকে টোকা দেবার শব্দ আসতে কামাল চমকে ওঠে। গাড়ি চালান, ভারী একটা কণ্ঠ বলে। কামাল চাবিতে হাত দিতেই গাড়ি স্টার্ট হয়ে যায়। কামালের মাথা কাজ করছে না। গাড়ি রাস্তায় ওঠার সময় সাইড মিরারে দেখতে পায় ছায়া দুটো এখনো দাঁড়িয়ে আছে। হাতে ধরে আছে সাদা মতো দুটো পুটুলি। এখন আর বৃষ্টি পড়ছে না, তবে মাঝে মাঝে বিদ্যুৎ চমকাচ্ছে। মেন রাস্তা ধরে গাড়ি চালাচ্ছে কামাল। ও চালাচ্ছে না বলে গাড়ি নিজে নিজে চলছে বললেই ভালো শোনায়। কেননা এই মুহূর্তে গাড়ির উপর ওর কোনো কন্ট্রোল নেই। ও শুধু চুপচাপ বসে আছে। গাড়ি নিজে নিজে চলছে। পিছন থেকে চুকচুক শব্দ ভেসে আসছে। কামাল নিজেকে সামলে সাহস সঞ্চয় করে আবার পেছনে তাকায়। দেখতে পায় দুজন করে দুপাশে বসে সবাই সামনের দিকে ঝুঁকে বাচ্চাটা খাচ্ছে। দুজনের হাতে বাচ্চাটার ছেঁড়া পা, অন্য দুজনের হাতে বাচ্চাটার ছেঁড়া দুটো হাত। বাচ্চার মাথাটা নিচে পড়ে আছে, চোখ দুটো খোলা। কামালের সমগ্র শরীর গুলিয়ে ওঠে। বমি পেয়ে যায়। কি করবে বুঝতে পারে না। সারা শরীর কাঁপছে। মনে হচ্ছে ও মরে যাবে। সামনে ডান পাশে একটা বাড়ি দেখা যাচ্ছে। বারান্দায় আলো জ্বলছে। কামাল সমস্ত শক্তি দিয়ে ব্রেক চেপে ধরে। অ্যাম্বুলেন্সটি একটা প্রচণ্ড ঝাঁকি খেয়ে থেমে যায়। পেছনে বসে থাকা সবাই ধাক্কা খেয়ে কামালের দিকে চলে আসে। পেছন থেকে হালকা একটা কাশির শব্দ শোনা যায়। পুরুষ কণ্ঠে কেউ একজন বলে, কি হলো, কি হলো? আগে বলেছিলাম তোরা ধৈর্য ধর, আমার কথা শুনলি না? এখন হলো তো? ড্রাইভার হারামজাদা সব দেখেছে, ধর হারামজাদাটারে। তারপর আবারও কাশির শব্দ, ছিঁড়ে টুকরা টুকরা করে ফেল। কামালের পেছনের জানালা দিয়ে একটা হাত বের হয়ে আসে কামালের দিকে। থামলি কেন? চালা চালা। হাতটা থেকে তখনও টপ টপ করে রক্ত পড়ছে। কামাল সামনের দিকে সরে এসে পেছনে তাকালে দেখতে পায় শেয়ালের মতো একটা মুখ। চোখ দুটো জ্বলছে, জিহ্বাটা বের হয়ে আছে। কামাল জ্ঞান হারিয়ে সিটের উপর লুটিয়ে পড়ে। পরিশেষ পরের দিনে ভোরে মসজিদে ফজরের নামাজ শেষে ফেরার সময় মুসল্লিরা কামালকে অজ্ঞান অবস্থায় পেয়ে হাসপাতালে ভর্তি করে। জ্ঞান ফিরে আসার পর কামাল আর কিছু মনে করতে পারে না। আর ওর অ্যাম্বুলেন্সটি থেমেছিল রাস্তার পাশের একটি বাড়ির সামনে। অ্যাম্বুলেন্সটির পেছনে একটি সাদা কাপড়ের মোড়ানো অবস্থায় পাওয়া যায় একটি বাচ্চা ছেলের দেহের অবশিষ্ট অংশ। ঘটনাটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি কমেন্ট করে আপনার মতামত জানাবেন।
শারজাতে আসার পরপরই উনি শুনতে পান এখানে নাকি একটি জিনের বাড়ি রয়েছে। এটা শোনার পর কৌতূহলবশত উনি একদিন ওনারই এক কলিগ ভাইকে নিয়ে ওই দিকটাতে হাঁটতে গিয়েছিলেন। ওনাদের উদ্দেশ্য ছিল দূর থেকে দেখে আসবেন আসলে জিনের বাড়ি কিরকম হয়। ওই যে জিনের বাড়িটা, এটা হচ্ছে শারজার রুল্লা থেকে বের হয়ে এয়ারপোর্ট রোডে ওঠার ঠিক আগে রাস্তার ডান দিকে। যারা নাকি এই রোডে নিয়মিত চলাচল করেন বা ওই দিকে থাকেন, অনেকদিন থেকে থাকেন আর কি, যারা, তারা জানতে পারবেন এবং চিনতেও পারবেন যে উনি আসলে ঠিক কোন বাড়িটার কথা বলতে চাচ্ছেন। ওনারা দুজন তো ওই বাড়ির পাশে গিয়েছেন, তখন বাইরে থেকে তো কিছুই দেখা যাচ্ছে না, গিয়েছেন তো দিনের বেলাতে। ওনাদের কাছে মনে হলো এই বাড়িটা আসলে স্বাভাবিক না, অনেক নোংরা, আর দেয়ালে অনেক কিছু আরবিতে লেখা। অনেক সময় বাংলাদেশে এরকম দেখা যায় পরিত্যক্ত বাড়িতে অনেকেই অনেক কিছু লিখে রাখেন, হয়তোবা ওখানেও অনেকে অনেক কিছু লিখে রেখেছে আর কি। ওনাদের ইচ্ছা ছিল ওই বাড়িটার সম্পর্কে আরো কিছু জানা, কিন্তু ওই সময় তেমন কোনো তথ্যই সংগ্রহ করতে পারেননি। 2026 সালের মার্চ মাসের কোনো একটি তারিখে এই ওয়াদুদুল ইসলাম ভাই, উনি যেই কোম্পানিতে বর্তমানে রয়েছেন, ওই কোম্পানির কর্মীদের কাজ শেষে নিয়ে আসছিলেন শারজাহের রুল্লাতে। তারিখটা ঠিক মনে করতে পারেননি, তবে বারটি ছিল সোমবার, এটা ওনার মনে আছে, কেননা ওই দিন রোডে অনেক জ্যাম ছিল। রবিবার সরকারি বন্ধের পর সোমবার স্কুল, কলেজ, অফিস আদালত খোলা থাকে, তো ওই দিন রাস্তাতে একটু জ্যাম থাকেই। তো ওয়াদুদুল ইসলাম ভাই যাদেরকে নিয়ে কাজে যেতেন, তারা তো মূলত এই কনস্ট্রাকশনের কাজ করেন আর কি। ওনারা যেই জায়গাতে কাজ করেন ওই জায়গার নাম হচ্ছে রহমানিয়া। শারজার যে রুল্লা, এটা থেকে প্রায় 25 কিলোমিটার দূরে। ট্রাফিক না থাকলে আসতে 30 মিনিট লাগে, আর ওই দিন ট্রাফিক একটু বেশি হয়, গুগল ম্যাপে দেখাচ্ছিল 1 ঘন্টা 20 মিনিট লাগবে। তো ওনার গাড়িতে চট্টগ্রামের একজন বয়স্ক লোক ছিলেন, ওনার নাম হচ্ছে মোহাম্মদ আব্দুল মজিদ। ওনার বয়স 55-র উপরেই হবে, 55 থেকে 60-এর মধ্যে। তো কথার এক পর্যায়ে যখন এই ওয়াদুদুল ইসলাম ভাই জানতে পারলেন যে উনি শারজার রুল্লাতে প্রায় 24 বছর ধরে আছেন, তখন ওনার স্মরণ হলো, আচ্ছা আমি তো ওই যে জিনের বাড়িতে গিয়েছিলাম, কোনো তথ্য সংগ্রহ করতে পারিনি, ওনার নিশ্চয়ই কিছু জানা আছে। তখন এই মজিদ ভাইয়ের কাছে এই বাড়িটার সম্পর্কে জানতে চান, আর নিশ্চয়ই ওনার কাছে তথ্য তো অবশ্যই আছে। দেরি না করে জিজ্ঞেস করলেন যে মজিদ ভাই, শুনছি যে আমরা যেই রোডে যাচ্ছি, এয়ারপোর্ট রোডে, ওইখানে ওই যে শারজার রুল্লাতে ঢোকার আগে একটা জিনের বাড়ি মেলে, এটা কি আসলে জিনের বাড়ি নাকি মানুষজন বানিয়ে বানিয়ে বলে? তখন মজিদ ভাই ওয়াদুদুল ইসলাম ভাইকে বলেন, তোমার কি ধারণা এই জিন ভূত শুধু বাংলাদেশের ঝোপঝাড়েই থাকে, শ্মশানেই থাকে, কবরস্থানে থাকে, এখানে নাই, পাহাড় পর্বতে নাই? তখন এই ওয়াদুদুল ইসলাম ভাই আবার বললেন, দেখেন এটা হচ্ছে অনেক আধুনিক শহর, তো চারদিকে আলো, সিসিটিভি, তো এইখানে আসলে জিন কোথায় থাকে, কি করে না করে তো বুঝি না, জিন থাকার জায়গাটা কই, মানে এমন ভাবে বলেছেন আর কি। তখন এই মজিদ ভাই বলেন যে বাংলাদেশ থেকেও নাকি এই আরব দেশগুলিতে জিনের সংখ্যা অনেক বেশি, তবে এখানে বাংলাদেশের তুলনায় অতি প্রাকৃত ঘটনা কম ঘটে, এটা বললেন। আর ওনার কাছে তখন এই বিষয়ে জিজ্ঞেস করলেন, তখন উনি বলেছিলেন, হ্যাঁ এই বাড়িতেই আমাদের সাথে একটা ঘটনা ঘটেছিল 15 বছর আগে, অর্থাৎ এই যে জিনের বাড়ি, যেটা এই জিনের বাড়িতেই এই যে আব্দুল মজিদ ভাইয়ের সাথে ঘটনা ঘটেছিল। শুধু উনি একা না, আরো কয়েকজনের সাথেই ঘটেছিল। সময়টা ছিল 2011 সালের জানুয়ারি মাসের দিকে। এই যে আব্দুল মজিদ ভাই, উনি কিন্তু টাইলসের কাজ জানেন খুব ভালো। ওই সময়ে এই সংযুক্ত আরব আমিরাতে টাইলসের কাজ যারা জানেন তাদের চাহিদা ছিল অনেক বেশি। একদিন উনি একটি কাজের অফার পেয়েছেন, একটি ভিলা বলতে ডুপ্লেক্স ভিলা টাইপের একটা ভিলা বাড়ি, এটায় টাইলস লাগাতে হবে, পুরনো টাইলস ফেলে দিয়ে নতুন টাইলস লাগাতে হবে। তো এই যে আব্দুল মজিদ ভাইয়ের সাথে আরো 5 জন ছিলেন, মোট 6 জন। ওনারা ওই বাড়িটার টাইলসের কাজ করার জন্য চলেছেন। ওখানে গিয়ে দেখলেন যে সেখানে মোটামুটি থাকার ব্যবস্থা আছে, অর্থাৎ প্রতিদিন কাজে যাবেন ফেরত আসবেন, এমনটা না করে এখানেই থাকা যায়, এখানে থেকেই কাজটা করা যায়, তাহলে আরো দ্রুত কাজটা শেষ করা যাবে। কারণ ওনারা কিন্তু কন্ট্রাক্ট নিয়ে
কাজটা করার একটা সিদ্ধান্ত নিয়েছিলেন। দ্রুত কাজ শেষ করলে ওনাদের জন্যই ভালো, আর মোটামুটি ভালোই ব্যবস্থা ছিল আর কি ওই বাড়ির ভেতরে আর কি, গাড়ি ভাড়াও বেঁচে যাবে। ওনারা 4 থেকে 5 দিন টানা কাজ করেছেন, কোনো ধরনের কোনো সমস্যা হয়নি। তো ওই যে ভিলা, এটার যিনি মালিক উনি একজন স্থানীয় আরবি, অর্থাৎ স্থানীয় ওই আরব দেশের লোক। উনি প্রতিদিন 1 থেকে 2 বার আসতেন। খুবই চমৎকার একজন মানুষ নাকি উনি। উনি আসতেন, দেখতেন, চলে যেতেন। ওই আরবি যখন আসতেন তখন নাকি চারদিকে পারফিউমের গন্ধে ভরে যেত। উনি দুর্দান্ত একটি পারফিউম ব্যবহার করতেন। যখন উনি আসতেন তখন ওনারা যারা কাজ করতেন একটু সতর্ক হয়ে যেতেন, যেহেতু এই কাজের দায়িত্ব যিনি দিয়েছেন তিনি এসেছেন, একটু ভালো করে কাজ দেখাতে হবে মনোযোগ দিয়ে। উনি নাকি আসার পরপরই শ্রমিকদেরকে জিজ্ঞেস করতেন যে আপনারা খাবার খেয়েছেন কিনা, কোনো অসুবিধা হচ্ছে কিনা, অসুবিধা হলে আমাকে জানাবেন, এরকম বলতেন। আর চলে যাবার সময় কি করতেন, কিছু হালকা চা নাস্তা, কোল্ড ড্রিঙ্কস, চা কফি খাওয়ার জন্য কিছু অর্থ করে দিয়ে যেতেন। এটা প্রতিদিনই উনি করতেন, যেন শ্রমিকদের কাজকর্মে কোনো অসুবিধা না হয় আর শ্রমিকরা মনের খুশি নিয়ে কাজ করতে পারেন। উনি মূলত ওই বাড়িতে ঢোকার আগেই পারফিউমের গন্ধটা আগে ঢুকতো, যার কারণে ওনারা সবাই টের পেয়ে যেতেন যে এই লোক এসেছেন। তো একদিন হয় কি, উনি এসেছেন, আসার পর উনি দেখছেন চারদিকে কত দূর কাজ আগালো। উনি এটা দেখতে দেখতে দোতলার দিকে চলে গিয়েছেন। এই ভিলাটার নিচতলাতে বড় বড় 2টো রুম, মানে থাকার রুম, বেডরুম, এছাড়া অন্য রুম আছে, কিন্তু বেডরুম 2টো, আবার উপরেও একই রকম ভাবে বড় বড় 2টো বেডরুম। উনি ওই দোতলাতে ওঠার যে সিঁড়িটা ছিল, এই সিঁড়ি দিয়ে দোতলায় উঠলেন। এরপর মনে হলো যে উনি ছাদে চলে গেছেন আর কি। এদিকে উনি যে উঠেছেন প্রায় 15-20 মিনিটের মতো হয়ে গেছে, উনি নিচে আসছেন না। তখন নিচ থেকে একজন শ্রমিক বলছেন যে, কিরে ভাই, এই যে শেখ উনি তো আসলেন, উনি তো উপর দিকে গেলেও 2-3 মিনিটের উপরে থাকেন না, কি হলো আবার আজকে নামছেন না, ওনার কি কোনো সমস্যা হলো কিনা? তখন একজন বলছেন যে মনে হয় নিচে নেমে চলে গেছে, তাকিয়ে দেখো ওনার গাড়িটা নাই নিচে। নিচের দিকে তাকিয়ে দেখা গেল সত্যি গাড়ি নেই। তবে একজন বললেন যে গাড়ি তো শুরু থেকেই নাই, উনি তো আজকে গাড়ি নিয়েই আসেন নাই, উনি মনে হয় হেঁটেই আসছেন, কিন্তু উনি তো এভাবে হেঁটে আসেন না। তখন আরেকজন বলেন, না, উনি গাড়ি নিয়ে আসেন নাই, আমি নিশ্চিত উনি হেঁটেই আসছেন। তাহলে উনি কোথায় গেলেন? উনি কিন্তু আসার পর কারোর সাথে কথা বলেননি। অন্যান্য সময় কিন্তু উনি যখন আসেন, আসার পর উনি বলেন যে আপনাদের কোনো অসুবিধা হচ্ছে কিনা, বিভিন্ন বিষয় সম্পর্কে জিজ্ঞেস করার চেষ্টা করেন। কাজ নিয়ে যতটুকু না কথা বলেন, তার থেকে বেশি কথা বলেন হচ্ছে শ্রমিকদের কোনো অসুবিধা হচ্ছে কিনা। কিন্তু আজ তো কোনো কথাই বলল না, সোজা উপরে চলে গেল। ওনাদের তো সন্দেহ লাগে। এদের মধ্যে একজন বলে যে, আচ্ছা, আমরা কি ভুল টুল দেখলাম নাকি, এ কি আবার সেই ভূত প্রেত নাকি? এর মধ্যে একজন ছিলেন যার নাম হচ্ছে সোহেল। এই সোহেল আবার একটু দুষ্টু প্রকৃতির ছিল, খুব হাসি তামাশা করতে পছন্দ করত। সে আবার এই ভূত প্রেত নিয়ে, জিন নিয়ে হাসি তামাশা শুরু করলো। হাসি তামাশার একটা পর্যায়ে এমন ভাবে কথা বলল যে জিন ভূত আর কি শয়তান বা কি দুষ্টু, এর থেকে আমি বেশি দুষ্টু, আমার কাছে কোনো জিন ভূত আসতে পারে না, আসলে আমি খবর করে ছেড়ে দেব। তো এই দিনের মতো কাজকর্ম এরকমই থাকলো আর কি। ওনাদের মতো করে কাজ করলেন। তবে ওই যে আরবি যে শেখ, ওনাকে আর সারা দিনেও কেউ দেখেনি। উনি যে এলেন, কোথায় হারিয়ে গেলেন। আর যে শেখ, উনি তো দিনে 1-2 বার আসতেনি, ওনার আসার ধরন ছিল যেটা, এটার সাথে এটা মিলল না। ওই রাত্রে ওই বাড়িতেই ওনারা খাওয়া দাওয়া শেষ করে ঘুমিয়ে পড়েছেন। হঠাৎ গাড়ির হর্নে ঘুম ভাঙে এই যে যেই সোহেলের কথা বললাম, সেই সোহেলের। তখন উনি তাকিয়ে দেখেন অদ্ভুত দৃশ্য। ওনার আশেপাশে ডাস্টবিন, ময়লার দুর্গন্ধ আসছে। আর উনি কোনো বিছানায় শুয়ে না, উপর দিকে তাকিয়ে দেখেন আকাশের চাঁদ তারা দেখা যাচ্ছে। কি ব্যাপার,
আর গাড়ির হর্ন অনেক দূর থেকে আসছে, গাড়ির দুটো হেডলাইট দেখা যাচ্ছে। উনি তখন দেখলেন যে উনি আসলে রুমে শুয়ে নাই, উনি আছেন একটা রাস্তার এক পাশে, এমন ভাবে শুয়ে রাখা ওনার গাড়ি, মানে ওনার গায়ের উপর দিয়ে গাড়ি উঠে যাবে। উনি দ্রুত ওখান থেকে উঠে পড়েন, সাইডে চলে আসেন, গাড়িগুলো ওনাকে ক্রস করে চলে যায়। আল্লাহ রহমতে তখন কোনো বিপদ আপদ হয়নি। তবে উনি বুঝতে পারলেন যে উনি যেখানে আছেন সেখানে আসা কোনোভাবেই সম্ভব না। এই যে ঘটনাটা ঘটলো, এই ঘটনা ঘটার পর উনি খুব অসুস্থ হয়ে যাবেন। অসুস্থ হয়ে যাওয়ার পর ওনার কিন্তু মানসিক সমস্যা দেখা দেয়। মানসিক সমস্যা এমন পর্যায়ে পৌঁছায় যে সরকার ওনাকে বাংলাদেশে আবার পাঠিয়ে দেয়। এটাই ছিল ঘটনা, মূল ঘটনা আর কি। তবে এই ঘটনা যখন ঘটে, উনি তো শেয়ার করেছেন যে ঘটনাটা আসলে কি হয়েছে। এরপর আরো বেশ কিছু তথ্য নাকি পাওয়া যায়। তা হচ্ছে এই যে ভিলা, এই ভিলাতে নাকি এর আগেও বেশ কিছু মানুষজন কাজ করতে গিয়েছিলেন। কারণ মালিক একজন হয়, সে কেনার পর এটার ব্যবহার করতে পারে না, আরেকজনের কাছে বিক্রি করে দেন। যেই কেনেন নতুন করে, উনি চেষ্টা করেন ওনার মতো করে সেটা সাজানোর জন্য। যখন শ্রমিক কাজে লাগান তখনই বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয়। এমন নাকি হয়েছে কোনো একজন শ্রমিককে পাওয়া গিয়েছিল সাগরের পাশে, লোহিত সাগরের পাশে তাকে ফেলে রাখা হয়েছিল। যারাই এখানে কাজ ধরেছে কেউই কাজ নাকি পরিপূর্ণভাবে শেষ করতে পারেননি। আর যারাই এই বাড়ি কিনেছেন, কেনার পরপরই তারা বিভিন্ন ধরনের ভয়ঙ্কর বিষয়গুলো দেখেছেন স্বপ্নের ভিতরে। তো এভাবেই কিন্তু দীর্ঘদিন চলেছে। তো এই যে আমাদের ওয়াদুদুল ইসলাম ভাই যিনি ঘটনাটি পাঠিয়েছেন, উনি জানিয়েছেন যে এই বাড়িটা কিন্তু আগে সেই শেপে নেই, তবে বাড়িটার বাউন্ডারিটা আছে। মূল যে বাড়িটা, এটা অনেকটাই মাটির সাথে মিশে গেছে বা কোনো কারণে মিশিয়ে দেওয়া হয়েছে। এটা সরকার থেকেই করা হয়েছে বলে ওই আব্দুল মজিদ ভাই বলেন। কেননা এই বাড়িতে বিভিন্ন ধরনের ঘটনা ঘটছিল, যার কারণে এই বাড়ি কেনা বেচা সরকারিভাবে নিষিদ্ধ করে দেওয়া হয়। আর মূল কাঠামোটাও সরকারি নাকি এটা অনেকটাই মাটির সাথে মিশিয়ে দিয়েছে, তবে বাউন্ডারিটা আছে, অনেকটাই আছে, এমনটাই জানিয়েছেন ওয়াদুদুল ইসলাম ভাই। প্রিয় লিসেনার্স, হন্টেড বাড়ি এটা যে শুধু বাংলাদেশে আছে তা কিন্তু না, বিশ্বের অনেক দেশেই আছে। আমরা আজকের যে ঘটনাটা, এই ঘটনার মধ্যেও যেমন জানলাম, তারপর জাপানি যে ঘটনাটা আমরা শেয়ার করেছিলাম আমাদের আজকের এপিসোডে, সেখানেও কিন্তু জেনেছি জাপানে অনেক হন্টেড বাড়ি রয়েছে। এই ধরনের বাড়িতে যদি একবার জিনেদের উপদ্রব শুরু হয়ে যায়, তাহলে এদেরকে তাড়ানো কিন্তু খুবই মুশকিল হয়ে যায়। আমি একজন বয়স্ক ভদ্রলোকের সাথে কথা বলেছিলাম। তো উনি এখন আর রুকিয়া সংক্রান্ত কাজ করেন না। তো উনি জানিয়েছিলেন যে উনি নারায়ণগঞ্জের যে সানারপাড় এরিয়া রয়েছে, ওখানে একটি বাড়িতে গিয়েছিলেন। তাও সেটা অনেকদিন হয়ে গেছে আর কি। একজন সরকারি কর্মকর্তা, উনি ওনার কষ্টার্জিত অর্থ দিয়ে একটি বাড়ি কিনেছিলেন। কেনার পরে শুরু হয়ে যায় সমস্যা। ওনার তো টাকা পয়সা আসলে বেশি ছিল না। উনি চিন্তা করেছেন যে আমার সমস্ত অর্থ দিয়ে বাড়িটা কিনি, ভাড়া পেলে তো আমি আমার পরিবার নিয়ে চলতে পারবো। অবসরে চলে গেছেন, এখন তো আয়ের একটা পথ দরকার। শুধু পেনশনের টাকা দিয়ে তো আসলে পরিবারকে চালানো খুব কঠিন ব্যাপার। উনি ওই বাড়িটা কেনার পর থেকেই ওই বাড়িতে ওনারা থাকতে পারেন না। রাতের বেলা অনেক ভয়ঙ্কর ধরনের আওয়াজ শোনেন। এরপর বিভিন্ন লোকের কাছে গিয়েছেন, কেউই এসে এই সমাধান করে দিতে পারেন নাই। এরপর কোনো মাধ্যমে খবর পেয়ে এই ভদ্রলোককে নিয়ে গেছেন। এই ভদ্রলোক দিনের বেলাতে আসছেন, ওনার সাথেই ওই বাড়িতে আসছেন। এই ভদ্রলোক যখনই ওই বাড়ির যেই ফ্লোরে মূল মালিক থাকেন, ওই ফ্লোরে খুব একটা সমস্যা না হলে উপরের দিকে বেশি সমস্যা হয়, ওখানে কোনো ভাড়াটি আসতে পারে না। যখনই উপরের দিকে গিয়েছেন, তখনই নাকি আশপাশ থেকে সালাম আসে, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। এই দিন দুপুরে এরকম গায়েবী সালাম যখন আসছে, তখন কিন্তু এই যে বাড়ির যিনি মালিক, উনিও এখানে ফিট হয়ে পড়ে গেছেন। তারপরে তো এই যে যিনি ভদ্রলোক যিনি আসছিলেন, উনি তথ্য সংগ্রহ করেছিলেন। জানা যায় যে এইখানে আসলে যেই জায়গাটা ছিল, এখানে একটা ডোবার মতো ছিল, ওখানে এই জিনেদের অনেকদিন আগে থেকেই বসবাস ছিল।
এটা ভরাট করে বাড়ি তৈরি করা হয়েছে, এই জন্যই এখানে রয়েছে তারা। তারা কিছুতেই যাবে না, একটা শর্তে তারা যাবে, সেটা হচ্ছে এই যে যিনি বর্তমান মালিক, এই বাড়ি থেকে একটা ছেলে সন্তানকে তারা নিয়ে যাবে। সমস্যা বাঁধলো, এই বাড়ির মালিকের ছেলে সন্তান একজনই। তখন তো এই বাড়ির যিনি মালিক উনি কোনোভাবেই রাজি হবে না, ছেলে সন্তান একজন হোক আর একাধিক হোক, কেউ কি এটা রাজি হবে? শেষ পর্যন্ত এই সমস্যার সমাধান করতে নাকি এই বয়স্ক ভদ্রলোকের 17 দিন লেগেছিল। 17 দিন ওনাকে ওই বাড়িতে থাকতে হয়েছিল। তাদের সাথে দফায় দফায় দেন দরবার করতে 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 একটা পর্যায়ে কয়েকটি গরুর বিনিময়ে তারা চলে যেতে রাজি হয়। তারা নাকি চলেও যায়। এখন কিন্তু ওই বাড়িতে আর কোনো সমস্যা নেই, কিন্তু সমস্যা হয়ে গিয়েছিল এই বাড়ি থেকে প্রায় 8-10টা বাড়ির পরে আর একটা বাড়িতে। কারণ এরা এখান থেকে সরে গিয়ে নাকি ওই বাড়িতে গিয়ে আস্তানা গেড়েছে, সেখানে সেম অশান্তি শুরু করেছে। তবে ওই বাড়ির লোকজন তারা কোন পদ্ধতিতে এই সমস্যার সমাধানের চেষ্টা করেছেন এই বিষয়ে ওই বয়স্ক ভদ্রলোক আর কিছু জানতে পারেননি। তবে ওই বয়স্ক ভদ্রলোক বলেছিলেন যে এদেরকে আসলে বুঝিয়ে বুঝিয়ে, কোনো ধরনের রুকিয়া করে না, অন্য কোনো জিনদেরকে দিয়ে তাদেরকে ভয় ভীতি দেখিয়ে না, অনেক বুঝিয়ে বুঝিয়ে 17 দিন সময় নিয়ে এই সমস্যার সমাধান করতে হয়েছিল। তবে এই সমস্যার সমাধান করতে গিয়ে ওনার বড় ধরনের কোনো সমস্যা না হলেও শারীরিকভাবে ওনার বেশ কিছু অসুবিধা হয়েছিল আর কি। এটার জন্য ওনাকে আবার ডাক্তার দেখাতে হয়েছে। মানে উনি নিজে এই ধরনের কাজ করলেও রুকিয়া করে আর কি এই সমস্যার সমাধান হয়নি, ডাক্তার দেখিয়ে আবার এটার সমাধান করতে হয়েছে।